সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আর আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব রাজশাহী থেকে আমার জন্মস্থান গ্রামে যাওয়ার পুরো জার্নিটা আপনাদের মাঝে শেয়ার করব। তো আজকের ভিডিওটা শুরু করব একদম শুরু থেকে, আপনাদের এখন নিয়ে যাব আমার বাসাতে। চলুন ভিডিওটি শুরু থেকেই শুরু করা যাক। দেখতে দেখতে রোজা একেবারে শেষের দিকে, আর এখন ঈদের ছুটিতে ঘরে ফেরার পালা। আর আমরা এখন রওনা দিব আমাদের নিজ গন্তব্যের উদ্দেশ্যে, আমাদের নারীর টানে আমাদের গ্রামের বাড়ির দিকে। আর এরই মধ্যে আমাদের ব্যাকপ্যাক করা সব কমপ্লিট হয়ে গিয়েছে। এখন বাইকে সব সেট আপ করে আমরা রওনা দিব। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুস্থভাবে আমাদের নিজের যে গন্তব্য সেই গন্তব্যে পৌঁছাতে পারি। আমার গ্যারেজে বাইক সব রেডি করে ফেলছি, আর আমি বাইকে কিন্তু একটা মাস্টার সার্ভিস করে ফেলছিলাম। আর এদিকে ব্যাকপ্যাক সব বাঁধা কমপ্লিট হয়ে গিয়েছে। আর আর কিছুক্ষণের মধ্যে আমরা এখন রওনা দিব রাজশাহী থেকে আমার গন্তব্যের উদ্দেশ্যে। 50 মিনিট, আর এখন আমরা বাইক উঠে গিয়েছি, এখন রওনা দিব। আল্লাহ তাআলার অশেষ রহমতের জন্য ঠিকঠাক পৌঁছাতে পারি বাসায়। সবাই আমার জন্য দোয়া করবেন। তো এখন আল্লাহর নাম করে স্টার্ট দিয়ে শুরু করে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক এই মুহূর্তে আমি এখন আছি রাজশাহীর বালিয়াপুকুর এলাকাতে। আর বালিয়াপুকুর হয়ে ভদ্রার আবাসিক হয়ে আমরা কিন্তু চলে যাব বিমান চত্বর দিয়ে একেবারে নহাটাতে গিয়ে উঠবো। দেন সেখান থেকে রাজশাহী থেকে নওগাঁ মহাসড়ক হয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে পৌঁছাবো। বলে রাখছি, আমাদের আজকের যাত্রা মোটামুটি প্রায় 100 থেকে 110 কিলোমিটার। পুরো যাত্রা জুড়ে আমি থাকছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ঘড়িকাটা এখন বাজে 5 মিনিট কম 3টা, মোটামুটি 5 মিনিট রান করেছি। মানে আমার বাসা থেকে ভদ্রা দূরত্ব 5 মিনিটের মতো। আর এখন আমরা অবস্থান করছি ভদ্রা মোড়ে। আমার ডান পাশে যে ডিভাইডার রয়েছে রোডের মাঝখানে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে, লাল সাদা হলুদ বিভিন্ন ধরনের ফুল ফুটেছে। এই ফুলগুলোর নাম কি আমার ঠিক জানা নেই, আপনাদের যদি জানা থাকে কমেন্টে জানিয়ে দিবেন। রাস্তাঘাট এদিকে একদম ফাঁকা। আমরা এখন যাচ্ছি বিমান চত্বরের দিকে। আর এই রোডটা অনেক সুন্দর এবং সোজা একটা রাস্তা। এই সেই রাজশাহী সৌন্দর্য মণ্ডিত রাজশাহী বিমান চত্বর। আমরা বিমান চত্বর পেরিয়ে আমরা কিন্তু চলে এসেছি রাজশাহী থেকে নওগাঁর যে মেন রুটটা রয়েছে সেই মেন রোডে। 4 লেনের একটি রাস্তা, অনেক সুন্দর এবং সুসজ্জিত একটা রাস্তা। এই জায়গাটা একটু বিপজ্জনক, আর 4 সাইড থেকে বিভিন্ন যানবাহন প্রবেশ করে, তাই সাবধানের সাথেই জায়গাটা পার হয়ে আসলাম। তো এখন একদম রাজশাহী থেকে নওগাঁ পর্যন্ত কোনো ঘোরাঘুরি নেই, সোজা আমরা চলে যাব রাজশাহী থেকে নওগাঁ পর্যন্ত। দেন নওগাঁ থেকে আমরা আমাদের যেই গন্তব্য, আমাদের যেই গ্রাম, সেই গ্রামে আমরা যাব। সো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সুন্দর এবং সুস্থভাবে আমরা পৌঁছাতে পারি আমাদের গন্তব্যস্থলে। বলে রাখছি, আজকে 25 রমজান মাসের 26 তারিখ, আর এখন বাজে দুপুর 3:03। আর এখন আমরা অবস্থান করছি রাজশাহীর পোস্টাল একাডেমির ঠিক সামনে। সূর্যমুখীর ফুলের ঘ্রাণে ঘ্রাণে আমরা চলে আসছি রাজশাহীর ঐতিহ্যবাহী আম চত্বরে। 3টি আমের সিম্বল দিয়ে এই চত্বরটাকে খুব সুন্দর করে সাজিয়েছে। ডান সাইডে বড় বড় 3টা আম আপনারা দেখতে পাচ্ছেন। আর এই আম চত্বর থেকে আমরা সোজা চলে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। রাজশাহী রেলগেট থেকে নহাটা পর্যন্ত যে 4 লেনের যে রাস্তাটা প্রত্যেকটা বাইকার এবং যানবাহনের জন্য খুব সুন্দর করে দিয়েছে। খুব সহজেই এবং খুব আরামদায়কভাবে আমরা বাইকগুলো চালিয়ে এই পর্যন্ত পৌঁছাতে। আর নহাটা থেকে নওগাঁ পর্যন্ত 2 লেনের রাস্তা হলেও কিন্তু বেশ প্রশস্ত রয়েছে। প্রশস্ত এবং সৌন্দর্য দেখে বুঝতেই পারছেন কিরকম ফিল নিয়ে বাইক রাইড করছি। অনেক সুন্দর লাগছে। আর মাঝখানে সাদা এবং নীলের মিশ্রণে যেই
লাইটগুলা, রোড লাইটগুলা, সেগুলো কিন্তু এই রাস্তাটার সৌন্দর্য আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আর এখন আমরা অবস্থান করছি রাজশাহীর বায়া বাজারে। সামনে শাহ মাকদুম বিমানবন্দর, রাজশাহীর একমাত্র বিমানবন্দর এই শাহ মাকদুম বিমানবন্দর। এখান থেকে রাজশাহী থেকে ঢাকা রুটের বিমান চলাচল করে থাকে। আমার ডান পাশে দেখতে পাচ্ছেন শাহ মাকদুম বিমানবন্দর। প্রত্যেকটা মুসলমানের জন্যই ঈদ কিন্তু অন্যরকম একটা আমেজ নিয়ে আসে। আর বয়স বাড়ার সাথে সাথে ঈদের আনন্দটাও কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে। এখন আমাদের কাছে ঈদ পরিবার নিয়ে সুন্দর কিছু মুহূর্ত কাটানো। তার ছোটবেলা ঈদ ছিল বাইরে ঘোরাঘুরি, দৌড়াদৌড়ি, এরকম সব কিছু মিলে। আর ঈদ আসার আগে আগেই কিন্তু সেই পুরনো স্মৃতিগুলো সব স্মৃতিপথে ভেসে ওঠে। এক অন্যরকম মোমেন্টে চলে যাওয়া যায় সেই মুহূর্তটাকে। রাস্তাগুলোকে দেখে বুঝতে পারছেন ঈদের একটা যে আমেজ শুরু হয়ে গেছে, ঈদের যে একটা সাজসজ্জা, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। সুন্দর করে সাজিয়ে দিয়েছে রোডটাকে। আমরা এখন অবস্থান করছি রাজশাহীর নহাটাতে। রাজশাহীতে নহাটাতে প্রবেশের সাথে সাথে এরকম রাস্তার ডিভাইডারের মাঝখানে সুন্দর সুন্দর ফ্ল্যাগ দিয়ে সাজানো হয়েছে। রাজশাহী থেকে নহাটা পর্যন্ত যে 4 লেনের রাস্তা, সেটা শেষ করে আমরা এখন রওনা দিচ্ছি নওগাঁর উদ্দেশ্যে। আর এখান থেকে 2 লেনের রাস্তা শুরু। 2 লেনের রাস্তা হলেও কিন্তু রাস্তাটা বেশ প্রশস্ত রয়েছে। ঠিক এই মুহূর্তে এখন আমি অবস্থান করছি নহাটা বাজারে। আর নহাটার এই রাস্তাটা একটু বিপজ্জনক, তাই একটু সাবধানে এই মোড়টা আমাদের পার হতে হবে। এখান থেকে নওগাঁর দূরত্ব 69 কিলোমিটার্স। আর সেখান থেকে আমাদের বাসা দূরত্ব মোটামুটি 30 কিলোমিটারের মতো। সো মোটামুটি এখনও প্রায় 90 কিলোমিটারের মতো আমাদের রান করতে হবে। সো পুরো যাত্রা জুড়ে আপনারা আমাদের সাথে থাক। আর এই চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। মন বলে চল ভিড়ে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার। মন বলে চল ভিড়ে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার। আর এই মুহূর্তে আমরা প্রবেশ করে ফেলেছি রাজশাহীর মোহনপুর উপজেলা এলাকাতে। আর এই রহনপুর উপজেলাতে প্রবেশ করার সাথে সাথে তার দুই সাইডে দেখতে পাবেন অনেক পানের বরজ। এই মোহনপুর উপজেলা পানের জন্য অনেক বিখ্যাত। এখানে প্রচুর পরিমাণে পান চাষ করা হয় এবং এখান থেকে সারা বাংলাদেশে পানগুলো ডিস্ট্রিবিউট করা হয়। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমার বাম পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পানের বরজ, ঘিরে রাখা হয়েছে অনেক সুন্দর করে। আর দূরে যে সকল বিস্তীর্ণ মাঠের মধ্যে কিন্তু অনেক পানের বরজ দেখা যাচ্ছে। বাম পাশে, ডান পাশে সব দিকে পানের বরজ। আর আমরা এখন চলে এসেছি রাজশাহীর কেশরহাট পৌরসভা এলাকাতে। আর কেশরহাট থেকে নওগাঁ দূরত্ব 52 কিলোমিটার, আর বগুড়ার দূরত্ব হচ্ছে 97 কিলোমিটার। ছোট্ট একটা জামের সম্মুখীন হতে চলেছি। আসলে রাস্তাটা অনেক ওয়াইড। এখানে জ্যামের অন্যতম কারণ হচ্ছে যত্রতত্র নিয়ম না মেনে অটো রিক্সাগুলো দাঁড়িয়ে থাকা। এটা হচ্ছে মেন কারণ। এই যে দেখতে পাচ্ছেন 3-4টা যে ভ্যান বা অটো ভ্যান যেগুলো রয়েছে, সিএনজি রয়েছে, এলোমেলোভাবে রাস্তার দুই সাইডে তারা কিন্তু দাঁড়িয়ে রাখছে। এই জন্যই প্রায়শই কিন্তু এখানে মোটামুটি ভালো ধরনের একটা জ্যামের সৃষ্টি হয়। এই মুহূর্তে এখন আমরা অবস্থান করছি কামারপাড়া বাজারে। কামারপাড়া বাজারের এখানে একটা চায়ের দোকান রয়েছে, চা কফি সব কিছুই পাওয়া যায় একটু সামনে। তো এখানকার চা কফিটা অনেক টেস্ট এবং অনেক রিজনেবল প্রাইস। এটা কোনো কথা, বাসটা ঢোকাই দিল। তো কামারপাড়া বাজার এবং আশেপাশে থেকে যারা দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। এই যে ডান পাশে চায়ের দোকানটা বন্ধ, অনেক ফেমাস এখানের এই চায়ের দোকানটা।
কিছুক্ষণের মধ্যে আমরা প্রবেশ করতে চলেছি নওগাঁ জেলার মধ্যে। এখন আমরা আছি রাজশাহী জেলার মধ্যে। আর কিছুক্ষণ সামনে লেখাই আছে, দেখতে পাচ্ছেন, স্বাগতম নওগাঁ সড়ক বিভাগ। এখন আমরা আছি রাজশাহী জেলায় আর প্রবেশ করে ফেললাম নওগাঁ জেলার মধ্যে। মোটামুটি আমরা প্রায় 45 কিলোমিটারের মতো রান করে ফেলেছি, সরি 45 কিলো প্লাস আমরা রান করে ফেলেছি। আর আমাদের এখন একটু রেস্ট নেওয়া দরকার। আর বাইক চালালেও যে ক্লান্ত হয় না, এই ধারণা কিন্তু অনেক ভ্রান্ত একটা ধারণা যে বাইক চালালে ক্লান্ত হয় না। বাইক চালালে ক্লান্তি লাগে। তারপরে আবার রোজা রেখে ছুটে চলা এই দুপুরবেলা, রোদের কিন্তু ভালোই তেজ রয়েছে, সবকিছু মিলে একটু ক্লান্তি রাখছে। আর আমি মূলত যখন বাড়িতে যাই কিংবা কোনো লং রাইডে যাই, তখন কিন্তু আমি বেশ কিছুক্ষণ পরে বেশ কয়েকবার আমি দাঁড়িয়ে যাই, একটু হাঁটাচলা করি, রেস্ট করি। কারণ কি দরকার শরীরের উপরে এত প্রেশার দেওয়ার? হ্যাঁ, শরীরকে একটু জিরিয়ে, একটু এনার্জি দিয়ে দেন আবার রওনা দেয় আমার গন্তব্যের দিকে। সো একটু ছায়া দেখে আমরা দাঁড়িয়ে যাব এবং সেখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে একটু এনার্জি নিয়ে আবার নতুন উদ্যমে ছুটে চলবো আমাদের গন্তব্যের দিকে। আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে। তো আমরা এখন একটা ছায়া জায়গা দেখে দাঁড়িয়ে আছি এখানে ছায়ার মধ্যে। আর সামনে কিন্তু দেলোয়া বাড়ি একটু আগে আমরা দাঁড়িয়ে গেছি। মোটামুটি 1 ঘন্টার মতো আমরা রান করেছি বাইকটা, 1 ঘন্টা প্লাসে হয়ে গেছে। তো একটা ছোটখাটো রেস্ট নিচ্ছি। যাত্রা বিরতি শেষে আমরা আবার রওনা দিচ্ছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে। সামনে দেলোয়া বাড়ি বাজার। ঘড়ি কাটা এখন বাজে 4:05। আর এখন আমি অবস্থান করছি দেলোয়া বাড়ি বাজার। আর এই দেলোয়া বাড়ি বাজারটা কিন্তু নওগাঁ জেলার মধ্যে অবস্থিত। আর উপজেলার নাম হচ্ছে মান্দা উপজেলা। আচ্ছা, দেলোয়াবাড়ি থেকে দেবরদিঘি দূরত্ব হচ্ছে 69 কিলোমিটার। সামনে হচ্ছে কুসুমা মসজিদ। সামনে থেকে বাম দিকে গেলেই কিন্তু ঐতিহ্যবাহী যে কুসুমা মসজিদ রয়েছে, সেই কুসুমা মসজিদে আপনারা খুব সহজে যেতে পারবেন। খুব সহজে যদি বলতে চাই, দেলোয়াবাড়ি বাজার পার হয়েই কিন্তু এই কুসুমা মসজিদটি অবস্থিত। কুসুমা মসজিদ নিয়ে একটা ভিডিও আছে আমার, আমি আই বাটনে দিয়ে রাখবো, আপনারা কষ্ট করে একটু আই বাটনে গিয়ে দেখে নিতে পারেন আমার কুসুম্বাকে নিয়ে যে ভিডিওটা করা রয়েছে। সম্ভবত আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও করা ছিল কুসুম্বাকে নিয়ে, মানে প্রথম ডকুমেন্টারি যে ভিডিওটা করা যায়, ব্লগ ভিডিও, সেটা করা হয়েছিল আমার এই কুসুমা মসজিদটাকে নিয়ে। আমি আইবাদে দিয়ে রেখেছি, আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। এখন আছি মান্দা ফেরিঘাটে। মান্দা ফেরিঘাটে দুই পাশে রাস্তা সংস্কারের কাজ চলছে, এই কারণেই এই মান্দা ফেরিঘাটের দৃশ্যটা ঠিক এইরকম লাগছে। আগে অনেক সাজানো গোজানো একটা বাজার ছিল, সো এখন ভেঙে চুরে সব সমান করে দিয়েছে। সো সেজন্যে বাজারটা এখন অনেকটা গোছালো, যেহেতু কাজ চলছে অনেক ধূলি রাস্তায়। আচ্ছা, এখানে একটা আন্ডারপাসের কাজ চলছে। ওটাই দেন ভাই। একটা আন্ডারপাসের কাজ চলছে আর প্রচুর ধুলা এবং অন্ধকার সামনে। আন্ডারপাসটা হয়ে গেলে অনেক ভালো একটা সুবিধা পাওয়া যাবে। প্রায়শই যে যানজট লেগে থাকে, সেই যানজটটা থেকে অনেকটা নিরসন হবে এই মান্দা বাজারটা। তো এটা হচ্ছে আত্রাই নদীর উপরে মান্দা ব্রিজ, অনেক সুন্দর একটা নদী। আর আমি এখন আছি ঐতিহ্যবাহী জেলা নওগাঁতে। নওগাঁ নিয়ে আমার একটা কিন্তু ভালো একটা ভিডিও করা রয়েছে। নওগাঁ পুরো জেলা এক্সপ্লোর করেছিলাম আমরা একটা দিনে, যতটুকু পেরেছিলাম। বেশ কয়েকটা দর্শনীয় স্থান আমরা এক্সপ্লোর করেছি। আমি আই বাটনে সেই ভিডিওটা দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। অ্যান্ড ফাইনালি আমরা চলে অমশিয়া মোড়ে। আর এখান থেকে জয়পুরের দূরত্ব 56 কিলোমিটার আর নওগাঁ দূরত্ব 13 কিলোমিটার। এই মোড় থেকে ডান দিক দিয়ে গেলে চলে যাওয়া যাবে নওগাঁ শহরে। আর বাম দিক দিয়ে যে রোডটা চলে গেছে, এই রোডটা নজিবপুর, মহাদেবপুর, দেন জয়পুরহাট, এই রোড দিয়ে যাওয়া যায়। আর এই চত্বরকে নামকরণ করা হচ্ছে শহীদ মাহফুজ চত্বর।
দেখতে পাচ্ছেন যে গোল চত্বরটায় বাম সাইডে এই রোডটা চলে গেছে জয়পুরহাটের দিকে, আর ডান দিক দিয়ে নওগাঁর দিকে। সো এখান থেকে নওগাঁ দূরত্ব 13 কিলোমিটার, মূল শহরের দূরত্ব 13 কিলোমিটার, কিন্তু আমরা বাইপাস হয়ে নওগাঁ সান্তাহার যে বাইপাস রোড রয়েছে সেই রোড হয়ে আমরা এগাবো। ঘড়িকাটায় এখন বাজে 10 মিনিট কম ঠিক 5টা, আর ইতিমধ্যে আমরা প্রায় 75 কিলোমিটার মতো রান করে ফেলছি। এর মধ্যে আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম, সেখানে একটু সময় কাটালাম, মোটামুটি 10-15 মিনিট দাঁড়িয়ে গিয়েছিলাম। যাত্রাপথে বারবার বিরতি দেওয়া এটা আমার অভ্যাস বলেন কিংবা স্বভাব, যেটাই বলেন না কেন, বারবার বিরতি দিলে শরীরটা ফ্রেশ থাকে, মাইন্ডটাও ফ্রেশ থাকে, এবং বাইকটা রাইড করতেও ভালো লাগে। তো যাচ্ছি আমার স্বপ্নপুরে, যাচ্ছি আমার মাতৃভূমিতে। যাচ্ছি আমার স্বপ্নপুরে, চেনা পথের বহু দূরে, এই তো সময় ফিরে আসা, স্বপ্ন যাবে বাড়ি আমার। এখন আমরা চলে আসছি নওগাঁ বাইপাস সড়কে। ডান দিক দিয়ে গেলে নওগাঁ শহর, আর বাম দিক দিয়ে গেলে যে বাইপাস রোডটা সেই দিক দিয়ে আমরা এগোচ্ছি। আর সামনে যেই বিজয় তোরণটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জলিল পার্ক। নওগাঁর যে কৃতি সন্তান মুক্তিযোদ্ধা জলিল ছিলেন, তার স্মরণে এই পার্কটা করা হয়েছে, তার নামকরণে। এই যে যে স্মৃতিফলকটা দেখতে পাচ্ছেন, এখানে একটা দুর্ঘটনা ঘটেছিল, ওনার নাম দিয়ে এই স্মৃতিফলকটা করা হয়েছে। খুব মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটেছিল এখানে। তেলের পাম্প থেকে একটু তেল উঠিয়ে নিব, কারণ আমার এলাকার আশেপাশে যে সকল তেলের পাম্প রয়েছে সেই তেলের পাম্পের তেলের চেয়ে এখানকার তেলের মান অনেক ভালো। সো যেহেতু এদিক দিয়ে যাচ্ছি আর বেশ বাসায় গিয়ে অনেক রাইড করতে হবে, সো একটু বাইকে তেল নিয়ে যাব, যেহেতু এখানকার তেলটা অনেক ভালো। রাস্তার প্রশস্ত করার কারণে এগুলো মনে হয় সম্ভবত সব ভেঙে দিয়েছে, যেহেতু একটা সরকারি জায়গা, এই জন্য আর কি ভেঙে দেওয়া হয়েছে। তেল নিয়ে আবার সামনে এগুচ্ছি আমরা। সান্তাহার তিলেকপুর যে রোডটা রয়েছে সেই রোডটাতে আমরা এখন অবস্থান করছি। বাংলা মানে সবুজ, সবুজ মানে বাংলা, বাংলা মানে গ্রামের পর গ্রাম, বাংলা মানে সবুজের বুক দিয়ে বয়ে চলা নদী, পথঘাট, আরও কত ছবি। সবুজ মানে বাংলা, বাংলা মানেই সবুজ, আর বাংলা মানে গ্রামের সমারোহ। ঠিক এরকম গ্রামের মধ্য দিয়ে আমরা ছুটে চলছি আমাদের গ্রামের দিকে। ভিডিওটি এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে দেখলেন তাদেরকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন, তাই অনুরোধ করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর আমি এখন যে এলাকাতে অবস্থান করছি এই এলাকা কিন্তু খুব ঐতিহ্যবাহী একটা এলাকা, এটার কিন্তু একটা ইতিহাস রয়েছে। এই জায়গাটার নাম হচ্ছে সাতিন গ্রাম। এই সাতিন গ্রাম এলাকাতেই কিন্তু যে রানী ভবানী রয়েছে, পিতৃভূমি কিন্তু এই সাতিন গ্রাম এলাকা। রানী ভবানী বলতে বোঝাচ্ছি যে নাটোরের যেই রাজবাড়ি রয়েছে ওখানকার যে রানী ছিলেন তার পিতৃভূমি ছিল এই এলাকাটাতে। আর ঘড়ি কাঁটায় এখন বাজে 5:20, আর এই মুহূর্তে আমরা এখন অবস্থান করছি আমার এলাকা তিলেকপুরে। যদিও তিলেকপুর আমার এলাকা থেকে 8 কিলোমিটার দূরে, আমার ইউনিয়নের পার্শ্ববর্তী ইউনিয়ন। এর ইউনিয়নের পরবর্তী ইউনিয়নে হচ্ছে আমাদের ইউনিয়ন রাইকাল ইউনিয়ন। আর এই তিলেকপুর ইউনিয়নটা মূলত জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। আর এই ইউনিয়নকে ঘিরে রয়েছে একটি রেল স্টেশন রয়েছে, আর আছে বেশ কিছু ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। আর এখানে কিন্তু একটা বড় ধরনের বাজার গড়ে ওঠে। এই বাজারে গরু কেনা বেচা হয়, তাছাড়া আলুর আড়ত বসে এখানে। আর এই তিলেকপুর বাজারে সিজনারি যে সকল সবজি হয়, যেমন আলু, পটল, করলা, এ সকল সবজির কিন্তু একটা বিরাট বাজার বসে এখানে প্রতিদিন সকালে। আর তিলেকপুর বাজারটা মোটামুটি আশেপাশের বাজার যতগুলো বাজার রয়েছে, হাট রয়েছে, তার মধ্যে অন্যতম একটা হাট বাজার, যেটাই বলেন না কেন, সেটা হচ্ছে এই তিলেকপুর বাজার। তিলেকপুর রেলগেটে দাঁড়িয়ে আছি, সম্ভবত একটা ট্রেন আসবে। গেটম্যান রেডি আছেন গেটটা নামানোর জন্য।
আর তিলেকপুর বাজার থেকে আমার বাড়ির দূরত্ব প্রায় 8 কিলোমিটারের মতো, একদম সোজা পূর্ব দিকে। এখন আমরা তিলেকপুর থেকে সোজা পূর্ব দিকে যে রোডটা চলে গেছে সেই রোডটা ধরে সামনের দিকে এগোবো। তিলেকপুর থেকে এই রোডটাকে বলা হয় তিলেকপুর রাইকালি রোড কিংবা তিলেকপুর বেড়াগ্রাম রোড, দুটা নামে পরিচিত। আর বাম দিক দিয়ে যে রোডটা চলে গিয়েছে এই রোডটা মূলত গিয়েছে আক্কেলপুরের দিকে। আক্কেলপুর যে উপজেলা আমাদের, সেই উপজেলা দিয়ে গিয়েছে এই রোডটা। আর সোজা হচ্ছে রাইকালি ইউনিয়ন। আর রাইকালি ইউনিয়নের ঠিক 1 কিলোমিটার আগেই কিন্তু আমাদের গ্রামটা। এই এলাকাতে কিন্তু একসময় বাস চলাচল করতো, তিলেকপুর থেকে বেড়াগ্রাম হয়ে দুপচাচিয়া পর্যন্ত বাস চলাচল করতো। সেটা অনেক আগে, আমরা যখন ছোট ছিলাম তখন। এখন কালের পরিক্রমায় এখন সেই বাস আর চলাচল করে না। মেইন যেটা চলছে সিএনজি আর ব্যাটারি চালিত ভ্যানগুলো। এই বাজারটির নাম হচ্ছে মোহনপুর বাজার। আর এই মোহনপুর বাজার থেকে আমাদের গ্রামের দূরত্ব মোটামুটি 3 কিলোমিটারের মতো, 3 থেকে 4 কিলোমিটারই হবে। আর এই মোহনপুর বাজার কিন্তু একসময় অনেক, দেখছেন কি অবস্থা, মোহনপুর বাজার কিন্তু একসময় অনেক একটা জৌলুস ছিল, সেই জৌলুসটা অনেক হারিয়ে ফেলেছে কালের পরিক্রমায়। যাক, অনেকদিন পরে ব্রিজটা চালু হয়েছে। আগে ব্রিজের সাইড দিয়ে যেতে হতো, ওই যে পাশ দিয়ে। ব্রিজটা চালু হয় অনেক ভালো লাগছে আজকে দেখে, না হলে অনেক ঝুঁকি ছিল নিচের রাস্তা দিয়ে যখন আমরা যাইতাম, প্রায়ই বালিতে আটকে যেত পিছনের চাকা। আর বাম সাইডে দূরে যে গ্রামটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার জন্মভূমি, আমার মাতৃভূমি, আমাদের গ্রাম। দূরে যে সবুজ গ্রামটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের গ্রাম, ওই যে দূরে যে গ্রামটা দেখা যাচ্ছে। আর ক্যামেরার চার্জ একদম শেষ, মোটামুটি 5%-এর মতো। যাইতে যাইতে হয়তো বা বন্ধ হয়ে যাবে আর ঠিক কয়েক সেকেন্ডের মধ্যে। আর ক্যামেরার চার্জটা একদম শেষের দিকে। আর আপনারা যাইতে যাইতে যতটুকু চার্জ আছে এই চার্জে আপনারা এই আমাদের যে রোডটা রয়েছে এলাকা, এই রোডটা উপভোগ করুন। আর কমেন্টে জানিয়ে দেবেন কেমন লাগছে এই রোডটা। এটা আমার অনেক পছন্দের একটা জায়গা। করোনার মধ্যে অনেক দৌড়াদৌড়ি করেছি সকালে, এই রোডটা দিয়ে অনেক হাঁটাহাঁটি করেছিলাম। আর এই রোডটা ধরে তো আমাদের জীবনের বেড়ে ওঠা। সো রোডটা কেমন লাগছে আপনারা প্লিজ এই রোড এবং রোডের দৃশ্য এবং আশেপাশে সবকিছু মিলে কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিয়ে দেবেন। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকছে। পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যাওয়ার পূর্বে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।